গুড আফটারনুন স্টুডেন্টস। লাস্ট ডে আমরা জেনেছিলাম কিভাবে মেন্ডেল মিষ্টি মটর গাছের উপরে দ্বিসংকর জনন পরীক্ষা করেছিলেন। আজকে আমরা জানব গিনিপিগের দ্বিসংকর জনন পরীক্ষা, এবং এই দ্বিসংকর জনন পরীক্ষার মাধ্যমে আমরা ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাত নির্ণয় করব। আচ্ছা, আমরা জানি দ্বিসংকর জনন পরীক্ষা মানে কি। মেন্ডেল মটর গাছের ক্ষেত্রে যে দ্বিসংকর জনন পরীক্ষা করেছিলেন তাতে কী করেছিলেন, তিনি দু জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়েছিলেন। মনে আছে নিশ্চয়ই, বীজের বর্ণ এবং বীজের আকার। ওই বীজের বর্ণ বলতে হলুদ সবুজ, এবং বীজের আকার হলো গোলাকার এবং কুঞ্চিত। এই দুজোড়া বৈশিষ্ট্য নিয়েছিলেন। আজকে গিনিপিগের দ্বিসংকর জনন পরীক্ষার ক্ষেত্রেও যেহেতু দ্বিসংকর জনন, তাই দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নেওয়া হবে। আচ্ছা, প্রথম বৈশিষ্ট্য হলো বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ সাদা, যেটা এক সংকর জনন পরীক্ষার সময় আমরা নিয়েছিলাম। এবং অপর বৈশিষ্ট্য হলো রোমের প্রকৃতি, কর্কশ বা অমসৃণ এবং মসৃণ রোম। অর্থাৎ বিশুদ্ধ কালো ও কর্কশ বা অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সাথে বিশুদ্ধ সাদা এবং মসৃণ লোমযুক্ত গিনিপিগের সংকরায়ন ঘটানো হয়েছে। আচ্ছা, তাহলে এবার দেখে নেওয়া যাক কিভাবে গিনিপিগের দ্বিসংকর জনন পরীক্ষা করা যায়। আচ্ছা, প্রথমে যে দুজোড়া বৈশিষ্ট্য নেওয়া হলো, কালো বর্ণ আর সাদা বর্ণের লোম, আর আরেকটা হলো কর্কশ বা অমসৃণ এবং মসৃণ লোম। কালো বর্ণের লোমের জন্য যে জিনটা দায়ী সেটা হলো বি, ক্যাপিটাল বি। যেহেতু ব্ল্যাক, ঠিক আছে, তাই ক্যাপিটাল বি দিয়ে প্রকাশ করছি। আর এক্ষেত্রে বলে রাখছি, কালো বর্ণটা কিন্তু সাদা বর্ণের উপরে প্রকট, অর্থাৎ কালো বর্ণ হলো প্রকট, সাদা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। সেটা আমরা এক সংকর জনন পরীক্ষাতেও দেখেছিলাম। আর সাদা বর্ণের লোমের জন্য দায়ী জিন হবে তাহলে কি, স্মল বি। আমরা জানি যেটা আমরা প্রকট জিনটা নিই, ঠিক তার স্মল লেটারটাই আমরা প্রচ্ছন্ন জিন হিসাবে প্রকাশ করে থাকি। তাহলে ক্যাপিটাল বি হলো কালো বর্ণের জন্য, আর সাদা বর্ণের জন্য হলো স্মল বি। আর এক্ষেত্রে আমি আগেই বলে রাখি যে ক্যাপিটাল বি কিন্তু সাদা বর্ণের উপরে প্রকট। আচ্ছা, এরপরে দেখো কর্কশ বা অমসৃণ লোমের জন্য যে জিন দায়ী। কর্কশ বা অমসৃণ ইংলিশে কী বলে, রাফ, তার মানে ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করতে পারি আমরা। তাহলে এখানে আমরা ক্যাপিটাল আর লিখি। আর মসৃণ লোমের জন্য যে জিনটা দায়ী, তাহলে কী হবে, স্মল লেটার, তাহলে স্মল আর লিখবো আমরা। এক্ষেত্রে বলে রাখি যে কর্কশ বা অমসৃণ রোম কিন্তু মসৃণ রোমের উপরে প্রকট, অর্থাৎ কর্কশ বৈশিষ্ট্যটা হোমোজাইগাস হেটেরোজাইগাস উভয় অবস্থাতেই প্রকাশ পাবে, আর মসৃণ শুধুমাত্র বিশুদ্ধ অবস্থায় বা হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশ পাবে। আচ্ছা, এবার দ্বিসংকর জননের জন্য কি করা হচ্ছে, দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নেওয়া হবে। এবার কি করলাম, বিশুদ্ধ কালো এবং কর্কশ বা অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সাথে বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের সংকরায়ন ঘটানো হলো। তো এখানে এই ক্রস চিহ্ন দিয়ে দিই, ঠিক আছে, সংকরায়ন বা ক্রস করানো হচ্ছে। এবার বিশুদ্ধ কালো ও কর্কশ বা অমসৃণ লোমযুক্ত গিনিপিগের কী লিখতে হবে, আমাদের প্রথমে জিনোটাইপ লিখতে হবে। তো আমরা জিনোটাইপ লিখে নিই। প্রথমে দেখো বিশুদ্ধ কালো, তার মানে ক্যাপিটাল বি, এর জন্য দায়ী জিনটা, তাহলে এর অ্যালিলটা লিখবো ক্যাপিটাল বি বি। আর কর্কশ বা অমসৃণ লোমের জন্য দায়ী হলো ক্যাপিটাল আর, ঠিক আছে, তাহলে এখানে লিখবো ক্যাপিটাল আর আর হলো। এরপরে আসছে কি, বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিগ। তাহলে এখানে বিশুদ্ধ সাদার জন্য দায়ী জিন হলো স্মল বিবি, স্মল বি, তাহলে এর আরে লিখবো স্মল বিবি। আর মসৃণ লোমযুক্ত গিনিপিগে মসৃণ লোমের জন্য যে জিনটা দায়ী সেটা হলো স্মল আর, তাহলে আরে লিখবো স্মল আর আর, ঠিক আছে। তার মানে বিশুদ্ধ কালো কর্কশ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো ক্যাপিটাল বিবি ক্যাপিটাল আর আর, আর বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো স্মল বিবি স্মল আর আর। এটা হলো আমাদের কি, পি জনু, ঠিক আছে, পি জনু বা জন্মিত্রী জনু। আচ্ছা, এক্ষেত্রে আমরা ধরে নিলাম এটা হলো আমাদের মেল সাইন আর এটা হলো ফিমেল সাইন, ঠিক আছে। এক্ষেত্রে আমরা ধরে নিলাম বিশুদ্ধ কালো ও কর্কশ বা অমসৃণ লোমযুক্ত যে গিনিপিগটা সেটা হলো পুরুষ গিনিপিগ, আর স্ত্রী গিনিপিগ হিসেবে বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিগ। এই দুটোর মধ্যে সংকরায়ন ঘটানো হলো বা নিষেক ঘটানো হলো। আচ্ছা, নিষেকের প্রথমে কি হবে বা জননের প্রথমে কি হবে, গ্যামেট উৎপাদিত হবে। তার মানে এখান থেকেও গ্যামেট উৎপাদিত হবে, এখান থেকেও গ্যামেট উৎপাদিত হবে। এবার কী ধরনের গ্যামেট উৎপাদিত হয় সেটা হোমোলোগাস ক্রোমোজোম গঠনের মাধ্যমে আমরা একবার দেখে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা,
ধরো এটা বিশুদ্ধ কালো কর্কশ বা অমসৃণ লোমযুক্ত গিনিপিগের হোমোলোগাস ক্রোমোজোম, যে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে এই বিশুদ্ধ কালো বর্ণের জন্য দায়ী জিনটা এবং কর্কশ লোমের জন্য দায়ী জিনগুলো উপস্থিত। ঠিক আছে, আচ্ছা, এই হোমোলোগাস ক্রোমোজোম জোড়ার মধ্যে এইখানে এই লোকাসটার মধ্যে এই ক্যাপিটাল বিবি অর্থাৎ কালো বর্ণের জন্য দায়ী জিনটা উপস্থিত, আর এই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে কর্কশ বা অমসৃণ লোমের জন্য দায়ী জিনটা অর্থাৎ ক্যাপিটাল আর আর একই লোকাসে উপস্থিত। এবার কী হবে, মিওসিস কোষ বিভাজনের দ্বারা গ্যামেট উৎপাদিত হয়, আর মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে আমরা কী জানি, অর্ধ সংখ্যক ক্রোমোজোম এক একটা জনন কোষে যায়। তাহলে এখানে মিওসিস কোষ বিভাজন হলো, তার ফলে কী হবে, প্রত্যেকটা গ্যামেটে একটা করে বি এবং একটা করে আর জিন সমন্বিত ক্রোমোজোম যাবে। যেহেতু এরা হোমোজাইগাস, ঠিক আছে, ক্যাপিটাল বিবি ক্যাপিটাল আর আর আছে, তাই প্রত্যেকটা গ্যামেটের ক্ষেত্রে কী হবে, প্রত্যেকটা একই রকমের গ্যামেট উৎপন্ন হবে, অর্থাৎ হোমোগ্যামেটিক হবে এরা। ঠিক আছে, একই প্রকারের গ্যামেট উৎপন্ন হবে, তাই কি বলবো আমরা, হোমোগ্যামেটিক। তার মানে কি হচ্ছে, অর্ধ সংখ্যক বি এবং আর জিন সমন্বিত ক্রোমোজোম প্রত্যেকটা গ্যামেটে যাবে, আর প্রত্যেকটা গ্যামেটেই তাহলে কী হবে, বি আর জিনগুলো থাকবে। তাহলে এখান থেকে যে গ্যামেট উৎপাদিত হলো সেটাই লিখি আমরা ক্যাপিটাল বি ক্যাপিটাল আর। ঠিক আছে, এই যে এখানে দেখে নাও, একটা ক্যাপিটাল বি একটা ক্যাপিটাল আর যাবে, তাই প্রত্যেকটা গ্যামেটে এই বি আর জিন সমন্বিত ক্রোমোজোম থাকবে। এরপরে এটার হোমোলোগাস ক্রোমোজোম গঠনের মাধ্যমে দেখে দিই এখানে কি করে গ্যামেট উৎপাদিত হচ্ছে বা কি প্রকারের গ্যামেট উৎপাদিত হচ্ছে। এখানে দেখো এটা হলো হোমোলোগাস ক্রোমোজোম, এর বিশুদ্ধ সাদা মসৃণ লোমযুক্ত গিনিপিগের। ঠিক আছে, এই ক্রোমোজোমের এই লোকাসে এই সাদা বর্ণের জন্য দায়ী জিনটা উপস্থিত, আর এই হোমোলোগাস ক্রোমোজোমের এই লোকাসে মসৃণ লোমের জন্য দায়ী জিনটা উপস্থিত, অর্থাৎ এখানে স্মল বিবি আর এখানে স্মল আর আর এই জিনগুলো উপস্থিত। এবার এক্ষেত্রে গ্যামেট গঠনের সময় মিওসিস কোষ বিভাজন হবে এবং প্রত্যেকটা গ্যামেটে একটা করে বি এবং আর ক্রোমোজোম সমন্বিত জিন সমন্বিত ক্রোমোজোম যাবে, অর্থাৎ দেখো এখানেও বি আর আছে এখানেও বি আর আছে, তাহলে প্রত্যেকটা গ্যামেটে এই বি আর আর জিন সমন্বিত স্মল বি স্মল আর জিন সমন্বিত ক্রোমোজোম যাবে। তাহলে এখান থেকে যে গ্যামেটগুলো উৎপন্ন হবে তাদের প্রত্যেকটায় কি থাকবে, বি আর আর জিন সমন্বিত ক্রোমোজোম থাকবে। আচ্ছা, এখানটায় আমরা কি লিখবো তাহলে, জি লিখবো, জি ফর গ্যামেট। ঠিক আছে, এটা হলো জন্মিতি জনু, জন্মিতি জনুতে জন্মের সময় কি হচ্ছে, গ্যামেট উৎপাদিত হচ্ছে, সেই গ্যামেটটাকে আমরা জি দিয়ে প্রকাশিত করলাম। এরপরে কি হবে, গ্যামেটের মিলন ঘটবে, অর্থাৎ নিষেক প্রক্রিয়া সম্পন্ন হবে। এখানে এই ক্যাপিটাল বিআর আর এই স্মল বিআর এই গ্যামেট দুটো মিলিত হবে এবং মিলিত হয়ে তৈরি করবে কি, গ্যামেট মিলিত হলে কি তৈরি হয়, জাইগোট তৈরি হয়। তাহলে এখানে আমরা কি লিখবো, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। মনে আছে নিশ্চয়ই তোমাদের, আমরা কিন্তু কোনো সময় ক্যাপিটাল বি আর স্মল বি আর এইভাবে লিখবো না। ঠিক আছে, আমরা সব সময় বিপরীতধর্মী অ্যালিলগুলোকে বা সমধর্মী অ্যালিলগুলোকে একসাথে লিখবো। যেমন এই ক্যাপিটাল বি এর অ্যালিল হলো স্মল বি আর এই ক্যাপিটাল আর অ্যালিল হলো স্মল আর, তাই আমরা কিভাবে লিখবো, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। ঠিক আছে, এই জাইগোটটা উৎপন্ন হলো, এই জাইগোট থেকে ভ্রূণ তৈরি হবে আর ভ্রূণ থেকে শিশু বা অপত্য গিনিপিগ উৎপন্ন হবে। আচ্ছা, এইটা হলো আমার তাহলে F1 জনু, F1 জনু বা প্রথম অপত্য জনু, বা F ফর কি, ফিলিয়াল, তাহলে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। আচ্ছা, এখানে প্রথম অপত্য জনুতে যে গিনিপিগগুলো উৎপন্ন হলো, ঠিক আছে, প্রচুর গিনিপিগ উৎপন্ন হলো, যে গিনিপিগগুলো উৎপন্ন হলো দেখা গেল তাদের সবার গায়ের বর্ণ কালো। ঠিক আছে, অর্থাৎ কালো লোমযুক্ত ও কর্কশ লোমযুক্ত। ঠিক আছে, কালো ও কর্কশ রোম যুক্ত গিনিপিগ উৎপন্ন হলো F1 জনুতে। আচ্ছা, এবার এই অর্থাৎ এখানে সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের যে বৈশিষ্ট্যটা ছিল সেটা প্রকাশ পেল না। ঠিক আছে, এখানে কি পেল, শুধু কালো ও কর্কশ রোমের যে বৈশিষ্ট্যটা সেটাই প্রকাশ পেল। তার মানে এটা থেকেই বোঝা যাচ্ছে যে কালো আর কর্কশ রোম এই বৈশিষ্ট্যটা হলো প্রকট।
ঠিক আছে। আর এক্ষেত্রে একটা জিনিস দেখে রাখো, কালো আর কর্কশ রোমযুক্ত গিনিপিগ উৎপাদিত হলো, কিন্তু এরা কিন্তু বিশুদ্ধ কালো ও কর্কশ রোমযুক্ত গিনিপিগ নয়, এরা হলো সংকর কালো ও কর্কশ রোমযুক্ত গিনিপিগ। কেন এখানে জিনোটাইপটা লক্ষ্য করে, এখানে একটা ক্যাপিটাল বি আছে, এখানে একটা স্মল বি আছে, আর এখানে একটা ক্যাপিটাল আর স্মল আর আছে, তাই এদেরকে কিন্তু আমরা বিশুদ্ধ বলতে পারবো না। এরা হলো সংকর কালো ও কর্কশ রোমযুক্ত গিনিপিগ। তাহলে লিখে দিই সংকর। আচ্ছা, F1 জনুতে যতগুলো গিনিপিগ উৎপন্ন হলো, স্ত্রী এবং পুরুষ যাই গিনিপিগ অর্থাৎ ছেলে মেয়ে যাই গিনিপিগ উৎপন্ন হলো, তাদের মধ্যে আবার কী করা হলো, নিষেক ঘটানো হলো। অর্থাৎ প্রথম অপত্য জনুতে যে গিনিপিগগুলো উৎপন্ন হলো তাদের মধ্যে থেকে একটি ছেলে এবং একটি মেয়ে গিনিপিগের মধ্যে আবার সংকরায়ন বা নিষেক ঘটানো হলো। আচ্ছা, তাহলে এখানে F1 জনুতে উৎপন্ন আরেকটি গিনিপিগ লিখে দিই, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর। ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে আমরা ধরে নিই এই গিনিপিগটা হলো পুরুষ গিনিপিগ আর এই গিনিপিগটা হলো গিয়ে স্ত্রী গিনিপিগ। ঠিক আছে, এটাকে আমরা পুরুষ গিনিপিগ ধরলাম আর এটা স্ত্রী গিনিপিগ। এরা কিন্তু দুজনেই F1 জনুতে উৎপন্ন হয়েছে। আচ্ছা, এবার জনন প্রক্রিয়া সম্পন্ন হবে, মানে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হবে। নিষেকের জন্য কি প্রয়োজন, আমাদের গ্যামেটের প্রয়োজন। তাহলে আমরা দেখে নিই আবার হোমোলোগাস ক্রোমোজোম গঠনের মাধ্যমে কিভাবে এখানে বা কী প্রকৃতির এখানে গ্যামেট উৎপাদিত হয়। আচ্ছা, হোমোলোগাস ক্রোমোজোম জোড়াগুলো আঁকি আমরা প্রথমে। আচ্ছা, এখানে দেখো ধরলাম এই হোমোলোগাস ক্রোমোজোম জোড়ার মধ্যে এই বর্ণের জন্য দায়ী, লোমের বর্ণের জন্য দায়ী জিনগুলো উপস্থিত। এখানে কি কি আছে অ্যালিল, ক্যাপিটাল বি, স্মল বি। তাহলে এই ক্রোমোজোমটা ক্যাপিটাল বি আর এই ক্রোমোজোমের এই লোক আছে স্মল বি উপস্থিত। আবার কর্কশ আর মসৃণ লোমের জন্য যে দায়ী জিনটা সেটা আবার এই ক্রোমোজোমে উপস্থিত। তাহলে এখানটা লিখলাম ক্যাপিটাল আর আর এখানটা লিখলাম আমরা স্মল আর। ঠিক আছে, দেখো এখানে কিন্তু বিপরীতধর্মী অ্যালিলগুলো উপস্থিত আছে ক্রোমোজোমগুলোয়। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে কি প্রকারের গ্যামেট উৎপাদিত হতে পারে সেটা আমরা দেখে নিই। যদি হোমোজাইগোট হতো এরা, ঠিক আছে, বা হোমোজাইগোট যদি হতো তাহলে এদের ক্ষেত্রে কিন্তু একই প্রকারের গ্যামেট উৎপাদিত হতো, কিন্তু এটা কিন্তু হোমোজাইগোট নয়। এখানে দেখা যাচ্ছে যে বিপরীতধর্মী অ্যালিল রয়েছে, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর। নিশ্চয়ই তোমাদের ওই দ্বিসংকর জননের মটর গাছের পরীক্ষাটা মনে আছে, সেখানে 4 প্রকারের গ্যামেট উৎপাদিত হয়েছিল। এক্ষেত্রেও কিন্তু 4 প্রকারের গ্যামেটই উৎপাদিত হবে। ধরো প্রথম ক্ষেত্রে মিয়োসিস কোষ বিভাজনে আমরা কি জানি, অর্ধসংখ্যক ক্রোমোজোম প্রত্যেকটা গ্যামেটে যায়। ধরো মিয়োসিস কোষ বিভাজিত হলো, ঠিক আছে, মিয়োসিস কোষ বিভাজন হলো, আর মিয়োসিস কোষ বিভাজনের ফলে দেখা গেল এই ক্যাপিটাল বি আর ক্যাপিটাল আর জিন সম্পন্ন ক্রোমোজোম দুটো একটা গ্যামেটে গেল। তাহলে বি আর গ্যামেট উৎপাদিত হলো, লিখতে পারি আমরা এটা। তাহলে এখানে কি হলো, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, এই গ্যামেটটা উৎপাদিত হলো। ঠিক আছে, তারপরে কি হলো, এই যে বাকি অর্ধেকটা আছে স্মল বি স্মল আর, এই জিন সমন্বিত ক্রোমোজোম দুটো অপর একটা গ্যামেটে গেল। তাহলে এখানে লিখি স্মল বি স্মল আর। ঠিক আছে। আচ্ছা, এটাও তো হতে পারে যে এই ক্যাপিটাল বি জিন সমন্বিত ক্রোমোজোম আর এই স্মল আর জিন সমন্বিত ক্রোমোজোম, ঠিক আছে, এই দুটো একটা গ্যামেটে যেতে পারে, এটাও হতে পারে। আচ্ছা, তাহলে কি হলো, ক্যাপিটাল বি স্মল আর জিন সমন্বিত বা ক্রোমোজোম সমন্বিত গ্যামেট উৎপাদিত হলো। আচ্ছা, যদি এইটা হয় তাহলে এটাও হতে পারে যে স্মল বি ক্যাপিটাল আর জিন সমন্বিত ক্রোমোজোম দুটো একটা গ্যামেটে গেল। তাহলে এখানে কি উৎপাদিত হবে, স্মল বি ক্যাপিটাল আর গ্যামেট উৎপাদিত হবে। অর্থাৎ এখানে দেখা গেল কি 4 প্রকারের গ্যামেট উৎপাদিত হচ্ছে। আচ্ছা, যেহেতু 4 প্রকারের গ্যামেট উৎপাদিত হলে এক্ষেত্রে আমি এটা পুরুষ ধরেছি, তাহলে এটা পুং গ্যামেট বা শুক্রাণু, আর এটাকে স্ত্রী ধরেছি, তাহলে এখান থেকে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু উৎপাদিত হবে। আর একটা জিনিস দেখো, F1 জনুতে উৎপাদিত গিনিপিগের মধ্যে স্ত্রী এবং পুরুষ গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটানো হচ্ছে, আর এদের জিনোটাইপও দেখো সেম। তাহলে এখানে যদি এই পুং গ্যামেটগুলো, এই 4 প্রকারের পুং গ্যামেট বা শুক্রাণু উৎপাদিত হয়, তাহলে এখানে এই স্ত্রী গিনিপিগ থেকে এই 4 প্রকারেরই কী হবে, ডিম্বাণু উৎপাদিত হবে। তাহলে এই শুক্রাণুগুলোর যে মানে এই গ্যামেটগুলো যে আছে সেম, এখানেও এই প্রকারের গ্যামেট উৎপাদিত হবে। তাহলে এই গ্যামেটগুলো আমি লিখে দিই এখানে। স্ত্রী থেকে কী কী ডিম্বাণু উৎপন্ন হলো, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি স্মল আর, স্মল বি ক্যাপিটাল আর, আরেকটা হলো স্মল বি স্মল আর।
ঠিক আছে, এটা হলো F1 জনুতে উৎপাদিত গ্যামেট। তাহলে এখানে আমরা পাশে লিখে দিই জি, আবার জি ফর কি, গ্যামেট। ঠিক আছে, আমাদের কিন্তু বারে বারে এগুলো মেনশন করতে হবে যে এটা পি জনু, এটা গ্যামেট, এটা F1 জনু, আর এটা হলো F1 জনুর গ্যামেট। আচ্ছা, F1 জনুতে যে গ্যামেটগুলো উৎপাদিত হলো তারা আবার নিষিক্ত হবে, নিষিক্ত হয়ে তৈরি করবে কি, জাইগোট তৈরি করবে, অর্থাৎ F2 জনু বা দ্বিতীয় অপত্য জনু তৈরি করবে। এবার দ্বিতীয় অপত্য জনুটা আমরা কি করব, চেকার বোর্ড বা পানের স্কোয়ারের সাহায্যে আমরা দেখাবো। আচ্ছা, আমি আগে থেকেই চেকার বোর্ড এঁকে রেখেছিলাম, এই যে আমাদের চেকার বোর্ড বা পানের স্কোয়ার। আচ্ছা, এখানে পাশে লিখে দিতে হবে যে F2 জনু চেকার বোর্ডের সাহায্যে প্রকাশিত বা প্রদর্শিত হলো। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা মেল সাইন আর ফিমেল সাইনটা দিয়ে রাখি। আচ্ছা, এটা হলো আমাদের মেল সাইন, ঠিক আছে, অর্থাৎ পুংগ্যামেটগুলো আমরা এই পাশে লিখবো, আর এটা হলো আমাদের ফিমেল সাইন অর্থাৎ স্ত্রীগ্যামেট বা ডিম্বাণুগুলো আমরা এদিকে লিখবো। আর এখানে আমরা আগেই দেখেছি যে পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেট অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু দুটোই কিন্তু একই উৎপাদিত হয়েছে, অর্থাৎ একই প্রকারের। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু 4 প্রকারের গ্যামেট উৎপাদিত হয়েছে, 4টে গ্যামেট উৎপাদিত হয়নি, যেটা আমি আগেও বারবার বলেছি। ঠিক আছে, গ্যামেট কিন্তু প্রচুর সংখ্যায় উৎপাদিত হয়, কিন্তু এই গ্যামেটগুলো কি হতে পারে, 4 প্রকারের হতে পারে। আচ্ছা, এবার আমরা এটাকে আমরা পুরুষ গিনিপিগ ধরেছি, তাহলে এটা আমাদের পুংগ্যামেট বা শুক্রাণু, এই শুক্রাণুগুলো আমরা লিখে দিই প্রথমেই। আচ্ছা, দেখো এখানে এই ক্যাপিটাল বি আর আছে প্রথমে, ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি স্মল আর, স্মল বি ক্যাপিটাল আর, আর স্মল বি স্মল আর। ঠিক আছে, এবার আমাদের এই ডিম্বাণুগুলো লিখতে হবে, স্ত্রীগ্যামেটগুলো এখানে লিখতে হবে। এবার আমরা লিখি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি স্মল আর, স্মল বি ক্যাপিটাল আর, আর স্মল বি স্মল আর। ঠিক আছে, 4 প্রকারের পুংগ্যামেট, 4 প্রকারের স্ত্রীগ্যামেট লিখলাম আমরা। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে, এই পুংগ্যামেট স্ত্রীগ্যামেট মিলিত হবে আর জাইগোট উৎপাদিত হবে, সেই জাইগোটের জিনোটাইপগুলো প্রত্যেকটা বক্সে আমাদের লিখতে হবে, ঠিক আগের মতন, মটর গাছের পরীক্ষার মতন। আচ্ছা, F2 জনুতে কী ধরনের জাইগোট উৎপন্ন হবে তার আগে আমি একটু পানের বর্গ বা পানের স্কোয়ার সম্পর্কে বলে রাখি। এটা একটা সাধারণ বর্গক্ষেত্র যা বিজ্ঞানী পানেট আবিষ্কার করেছিলেন, যার একদিকে কী থাকে, পুংগ্যামেটগুলো থাকে এবং অন্যদিকে স্ত্রীগ্যামেটগুলো সাজানো হয়। আর এর ফলে সম্ভাব্য সমস্ত জাইগোট ওই বর্গক্ষেত্রের প্রত্যেকটা উপবর্গক্ষেত্রে, ঠিক আছে, তৈরি হয়। আচ্ছা, এবার চলে আসি আমরা কী ধরনের জাইগোট উৎপন্ন হবে। আচ্ছা, এই স্ত্রীগ্যামেট বা এই ডিম্বাণুটা যদি এই শুক্রাণুর সাথে মিলিত হয় তাহলে কি জাইগোট উৎপন্ন হবে, যে জাইগোটটা উৎপন্ন হয় তার জিনোটাইপটা প্রথমে লিখি। কি আছে, ক্যাপিটাল বি আরের সাথে মিলিত হচ্ছে, তাহলে হবে ক্যাপিটাল বিবি ক্যাপিটাল আর আর। ঠিক আছে, এই জিনোটাইপ সম্পন্ন জাইগোট উৎপন্ন হবে। এই ক্যাপিটাল বি আরটা যদি এটার সাথে মিলিত হয় তাহলে কী হবে, ক্যাপিটাল বিবি ক্যাপিটাল আর স্মল আর। আমি কিন্তু আবার বলছি, অ্যালিলগুলো কিন্তু পাশাপাশি লিখবে, কোনো সময় কিন্তু ক্যাপিটাল বি আর ক্যাপিটাল বি স্মল আর এইভাবে লিখবে না, ক্যাপিটাল বিবি ক্যাপিটাল আর স্মল আর এইভাবেই লিখবে। এবার এই ডিম্বাণুটা যদি এই শুক্রাণুর সাথে মিলিত হয় তাহলে কী হবে, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর আর। ঠিক আছে, এরপরে দেখো এই ক্যাপিটাল বি আরটা যদি এটার সাথে মিলিত হয় তাহলে হবে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। হলো, এবার এই দ্বিতীয় স্ত্রীগ্যামেটটা যদি এই পুংগ্যামেটগুলোর সাথে মিলিত হয় তাহলে কী ধরনের জাইগোট উৎপন্ন হতে পারে দেখি নিই আমরা। এই ক্যাপিটাল বি আরটা এর সাথে মিলিত হলো তাহলে কী হবে, ক্যাপিটাল বিবি ক্যাপিটাল আর স্মল আর। হলো, এবার এটা যদি এইটার সাথে মিলিত হয় তাহলে কী হবে, ক্যাপিটাল বিবি স্মল আর আর। এটা যদি এটার সাথে মিলিত হয় তাহলে হবে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। এবার এটা যদি এইটার সাথে মিলিত হয় তাহলে হবে কি, ক্যাপিটাল বি স্মল আর আর। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই তৃতীয় স্ত্রীগ্যামেটটা যদি এই পুংগ্যামেটগুলোর সাথে মিলিত হয়, ঠিক আছে, এগুলো কিন্তু সম্ভাবনা যে এটার সাথে এটা মিলিত হতে পারে। মিলিত হলে কি হবে সেটাই কিন্তু আমরা লিখছি, কী ধরনের জাইগোট উৎপন্ন হবে এবং তার জিনোটাইপ কী হবে সেটাই কিন্তু আমরা লিখছি। স্মল বি ক্যাপিটাল আর যদি এই পুংগ্যামেটগুলোর সাথে মিলিত হয় তাহলে কী হবে, ক্যাপিটাল বি
স্মল বি ক্যাপিটাল আর আর। আচ্ছা, এইটা যদি এটার সাথে মিলিত হয় তাহলে কী হবে? ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। আর এক্ষেত্রে একটা জিনিস বলি, প্রকট বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনগুলোকে আমরা কিন্তু আগে লিখব, ঠিক আছে, আর প্রচ্ছন্নগুলো পরে লিখবো। যেমন ধর ক্যাপিটাল বিটা প্রকট, ক্যাপিটাল বি আগে লিখলাম, স্মল বি প্রচ্ছন্ন, তাই পরে লিখলাম। আচ্ছা, এটা যদি এইটার সাথে মিলিত হয় তাহলে কী হবে? স্মল বিবি ক্যাপিটাল আর আর। এবার এই গ্যামেটটা যদি এটার সাথে মিলিত হয় তাহলে হবে স্মল বিবি ক্যাপিটাল আর স্মল আর, হলো। এবার যদি এই গ্যামেটগুলোর সাথে এই পুংগ্যামেটগুলোর সাথে মিলিত হয় তাহলে কী উৎপাদিত হবে দেখে নিই আমরা। ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, হলো। এবার যদি এটার সাথে মিলিত হয় তাহলে হবে ক্যাপিটাল বি স্মল আর আর। এবার এটা যদি এইটার সাথে মিলিত হয় স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। আর লাস্টে এইটা যদি এইটার সাথে মিলিত হয় তাহলে হবে স্মল বিবি স্মল আর আর, ঠিক আছে। এখানে এতগুলো জাইগোট উৎপাদিত হলো বা এতগুলো গিনিপিগ উৎপাদিত হলো, তাদের জিনোটাইপগুলো আমরা সম্ভাব্য জিনোটাইপগুলো আমরা লিখলাম। আচ্ছা, এক্ষেত্রে আমি এদের ফিনোটাইপ বা এদের বৈশিষ্ট্য কী বা কী ধরনের গিনিপিগ উৎপাদিত হলো, ঠিক আছে, সেটা বলার আগে এখানে আরেকবার লিখে রাখি যে ক্যাপিটাল বি স্মল বি এর উপরে প্রকট, অর্থাৎ কালো রং কিন্তু সাদা রঙের উপর প্রকট। এই ক্যাপিটাল বি যদি একটা থাকে বা দুটো থাকে কোনো জিনোটাইপে, ঠিক আছে, কোনো জাইগোটের জিনোটাইপে যদি একটা ক্যাপিটাল বি বা দুটো ক্যাপিটাল বি থাকে তাহলে কিন্তু সেই গিনিপিগের রং, গায়ের রং কিন্তু কালো হবে। আর ক্যাপিটাল আর স্মল আর এর উপরে প্রকট, অর্থাৎ কোনো জাইগোটের জিনোটাইপে যদি ক্যাপিটাল আর একটা বা দুটো থাকে তাহলে সেই গিনিপিগের লোমের প্রকৃতি কিন্তু কর্কশ বা অমসৃণ হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আগের দিনের মতন একটা ত্রিভুজ গঠনের মাধ্যমে দেখে নিই যে কত ধরনের আমরা গিনিপিগ পাচ্ছি। আচ্ছা, এখানে দেখো আমি এখান থেকে একটা ত্রিভুজ গঠনের ত্রিভুজ আঁকার চেষ্টা করছি। আচ্ছা, আমার এই ত্রিভুজের রেখাটা একটু ব্যাকা হয়ে গেল, সরি, ঠিক আছে, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। আচ্ছা, দেখো আমি এখান থেকে একটা সম্ভাব্য ত্রিভুজ আঁকার চেষ্টা করেছি। এই ত্রিভুজটা আগের দিনের মতনই দেখো 1 2 3 4 5 6 7 8 9 এই 9টা বক্সের মধ্যে দিয়ে এই ত্রিভুজটা গেছে। আচ্ছা, এই যে বক্সের মধ্যে দিয়ে এই ত্রিভুজের রেখাগুলো গেছে একটু লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা ঘরে হয় দুটো করে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর আছে, না হলে একটা করে ক্যাপিটাল বি একটা ক্যাপিটাল আর আসেই কিন্তু। লক্ষ্য করো এখানে যে দুটো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর আছে, এখানে আবার দুটো ক্যাপিটাল বি একটা ক্যাপিটাল আর একটা স্মল আর, এখানে আবার একটা ক্যাপিটাল বি একটা ক্যাপিটাল আর, ঠিক আছে, আবার এখানেও একটা ক্যাপিটাল বি একটা ক্যাপিটাল আর আছে। অর্থাৎ প্রত্যেকটা বক্সের মধ্যে কিন্তু একটা বা দুটো করে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর রয়েছে। আর আগেই বলেছি যে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর একটা থাকুক দুটো থাকুক তার বৈশিষ্ট্যই কিন্তু প্রকাশ পাবে। তাহলে এক্ষেত্রে যে গিনিপিগগুলো উৎপন্ন হলো তাদের রং কী হবে? ক্যাপিটাল বি এর জন্য কালো আর ক্যাপিটাল আর এর জন্য অমসৃণ বা কর্কশ, ঠিক আছে। আচ্ছা, এখানে ক্যাপিটাল বি আছে তাহলে কালো অমসৃণ। আচ্ছা, এখানেও ক্যাপিটাল বি আছে তাহলে এটাও হবে কালো অমসৃণ। আচ্ছা, এখানেও একটা ক্যাপিটাল বি একটা ক্যাপিটাল আছে তাহলে এটাও কালো অমসৃণ। অর্থাৎ এই ত্রিভুজের রেখাগুলো যে বক্সের মধ্যে দিয়ে গেছে প্রত্যেকটাতে একটা ক্যাপিটাল বি একটা বা দুটো করে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর আছে, তাহলে প্রত্যেকটার বৈশিষ্ট্য কী হবে? কালো এবং অমসৃণ। অর্থাৎ এই বক্সে উৎপাদিত সমস্ত গিনিপিগ কালো এবং অমসৃণ রোমযুক্ত হবে। তাহলে প্রত্যেকটাতে লিখে দিই আমি প্রথমে কালো অমসৃণ, কালো অমসৃণ, কা দিয়ে কালো আর অ দিয়ে অমসৃণ, ঠিক আছে, বা কর্কশ লিখতে পারো তোমরা। কালো অমসৃণ, এটা হবে কালো অমসৃণ, ঠিক আছে। দেখো 9টা কালো অমসৃণ গিনিপিগ পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা ফিনোটাইপিক অনুপাতটা লিখে নিই। ফিনোটাইপিক
অনুপাত। ঠিক আছে, ফিনোটাইপ মানে জানি বাহ্যিক বৈশিষ্ট্যের প্রকাশ। এক্ষেত্রে প্রথম যে বৈশিষ্ট্যটা পেলাম সেটা কি, কালো ও অমসৃণ। ঠিক আছে, কালো ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগ পেলাম। কটা পেলাম আমরা? এই ত্রিভুজের ত্রিভুজটা যে বক্সের মধ্যে দিয়ে গেছে ত্রিভুজের রেখাগুলো, ততগুলো আমরা পেলাম। কটা পেয়েছি? 9টা পেয়েছি। তাহলে এখানে লিখে দেবো আমরা 9। ঠিক আছে, এরপরে দেখো এই যে ত্রিভুজটা গেছে যে বক্সগুলোর মধ্যে, এখানে কিন্তু একটা বক্স ফাঁকা রয়ে গেছে। এই বক্সের উপর দিয়ে কিন্তু ত্রিভুজের রেখাটাই যায়নি। আচ্ছা, এই বক্স থেকে শীর্ষবিন্দু বা ডট দিয়ে, ঠিক আছে, আমি আরেকটা এই শীর্ষবিন্দুকে মিলিয়ে, এই শীর্ষবিন্দুগুলো মিলিয়ে আমি আরেকটা ত্রিভুজ অঙ্কন করছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে একটা সম্ভাব্য ত্রিভুজ অঙ্কন করলাম। এক্ষেত্রে আবার দেখো, এক্ষেত্রে একটু লক্ষ্য করো ভালো করে, এখানে যে গিনিপিগগুলো উৎপন্ন হয়েছে তাদের প্রত্যেকের জায়গোটে দুটো বা একটা করে ক্যাপিটাল বি রয়েছে। এখানে দেখো দুটো ক্যাপিটাল বি, এখানে একটা ক্যাপিটাল বি, এখানে একটা ক্যাপিটাল বি, আর প্রত্যেকটাতে দুটো করে স্মল আর রয়েছে। ঠিক আছে, একটা বা দুটো ক্যাপিটাল বি এর জন্য কী হবে? কালো গিনিপিগ হবে। আর স্মল আর আছে, তার মানে এক্ষেত্রে মসৃণ লোমযুক্ত গিনিপিগ উৎপন্ন হবে। ঠিক আছে, কা ফর কালো, ম ফর মসৃণ। আচ্ছা, এক্ষেত্রেও তাহলে কী হবে? কালো এবং মসৃণ লোমযুক্ত গিনিপিগ উৎপন্ন হবে। আর এক্ষেত্রেও কালো এবং মসৃণ লোমযুক্ত গিনিপিগ উৎপাদিত হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা পেলাম, কালো ও মসৃণ। কটা পেলাম আমরা? শীর্ষবিন্দুগুলো যেই বক্সগুলোর মধ্যে দিয়ে গেছে 1 2 3, 3টা পেলাম আমরা। তাহলে এখানে লিখব 3। আচ্ছা, এরপরে দেখো শীর্ষবিন্দু দিয়ে যোগ করে যে ত্রিভুজটা পেলাম, এখানে আরেকটা ঘর কিন্তু ফাঁকা রয়ে গেছে। ঠিক আছে, এটার মধ্যে কিন্তু কোনো শীর্ষবিন্দু নেই। ঠিক আছে, আচ্ছা, এখানে এই যে শীর্ষবিন্দু, এইখানে শীর্ষবিন্দু দিয়ে আমি আরেকটা ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করছি। যেই বক্সের মধ্যে শীর্ষবিন্দু দিয়ে যোগ করার পর কিন্তু ত্রিভুজ গঠিত হয়নি। ঠিক আছে, মানে শীর্ষবিন্দু যেই ঘরে ছিল না, সেখানে শীর্ষবিন্দুতে আমি আরেকটা ত্রিভুজ গঠন করার চেষ্টা করলাম এরকম ডটেড লাইন দিয়ে। দেখো এইখানে যে জিনোটাইপগুলো রয়েছে তাদের প্রত্যেকের ঘরে কিন্তু দুটো করে স্মল বি রয়েছে। ঠিক আছে, আর দুটো করে ক্যাপিটাল আর অথবা একটা করে ক্যাপিটাল আর রয়েছে। তাহলে এক্ষেত্রে যে গিনিপিগ উৎপন্ন হবে তারা কি হবে? স্মল বি এর জন্য সাদা হবে, সা লিখলাম। ঠিক আছে, সাদা জন্য সা। আর যেহেতু ক্যাপিটাল আর আছে দুটো, তাহলে কি হবে? এখানে অমসৃণ লোমযুক্ত গিনিপিগ হবে। এখানে একটা ক্যাপিটাল আর আছে, এখানেও কি হবে? সাদা অমসৃণ। আর এখানে কি হবে? দুটো স্মল বি এর জন্য সাদা, আর ক্যাপিটাল আর এর জন্য অমসৃণ হবে। ঠিক আছে, অমসৃণ লোমযুক্ত গিনিপিগ উৎপাদিত হবে। আচ্ছা, এবার লাস্টেরটায় দেখো, এখানে দুটো স্মল বি দুটো স্মল আর আছে, তাহলে স্মল বি স্মল আর, তার মানে এখানে হোমোজাইগাস অবস্থায় আছে। তাহলে বিশুদ্ধ সাদা এবং মসৃণ লোমযুক্ত গিনিপিগ উৎপন্ন হবে। সাদার জন্য সা লিখলাম, মসৃণের জন্য ম লিখলাম। ঠিক আছে, আচ্ছা, এখানে 3 নম্বরে যে ডটেড লাইন দিয়ে ত্রিভুজ করলাম তার বৈশিষ্ট্যটা লিখে দিই, সাদা ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগ। কটা পেলাম আমরা? 1 2 3, 3টা পেলাম। আর লাস্টে আমরা কি পাচ্ছি? সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিগ। কটা পেলাম আমরা? একটা পেলাম। তাহলে এখানে 1 লিখে দিলাম। আচ্ছা, তাহলে আমরা ফিনোটাইপিক অনুপাত কি পেলাম? 9:3:3:1। আমরা মেন্ডেলের মিষ্টি মটর গাছের উপরে দ্বিসংকর জনন পরীক্ষাতেও এই অনুপাতটাই পেয়েছিলাম, আর এখানেও গিনিপিগের উপরে দ্বিসংকর জনন পরীক্ষাও কিন্তু আমরা সেম অনুপাতই পেলাম, 9:3:3:1। আচ্ছা, এবার আমাদের জিনোটাইপিক অনুপাতটা নির্ণয় করতে হবে। আচ্ছা,
আচ্ছা, এবার আমরা কি করব, জিনোটাইপিক অনুপাত নির্ণয় করব। অর্থাৎ আমাদের প্রত্যেকটা যে গিনিপিগ উৎপন্ন হয়েছে তাদের জিনোটাইপগুলো লক্ষ্য করতে হবে আর অনুপাত নির্ণয় করতে হবে। জিনোটাইপ মানে কি জানি আমরা, জিন সংযুতির দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্য। অর্থাৎ প্রত্যেকটা যে F2 জনুতে যে প্রত্যেকটা গিনিপিগ উৎপন্ন হয়েছে তাদের জিনগুলোকে লক্ষ্য করতে হবে এবং সেই হিসাবে আমাদের অনুপাত নির্ণয় করতে হবে। আচ্ছা, প্রথমে তোমরা এই যে বড় ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজটা দেখো, প্রত্যেকটাতেই কী হয়েছে, কালো এবং অমসৃণ রোমযুক্ত গিনিপিগ উৎপন্ন হয়েছে। তো আমরা এদের জিনগুলো লক্ষ্য করে নিই, ঠিক আছে, জিনোটাইপগুলো লক্ষ্য করি। এখানে দেখো ক্যাপিটাল বিবি, ক্যাপিটাল আর আর এই জিনোটাইপযুক্ত কালো অমসৃণ গিনিপিগ রয়েছে। আবার এখানেও কালো অমসৃণ গিনিপিগ, কিন্তু জিনোটাইপটা কিন্তু একটু আলাদা, দুটো ক্যাপিটাল বি, একটা ক্যাপিটাল আর, একটা স্মল আর। আবার এটাও লক্ষ্য করে, এখানে একটা ক্যাপিটাল বি, একটা স্মল বি, দুটো ক্যাপিটাল আর, তাহলে এটাও আলাদা। আবার এখানে দেখো ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর, এটাও আবার আলাদা। তার মানে এখানে মোটামুটি 4 প্রকারের কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগ উৎপাদিত হয়েছে। তাহলে এদের আমরা অনুপাতগুলো দেখে নিই, কয় ভাগ করে উৎপন্ন হয়েছে সেটা আমরা প্রথমে লিখে নিই। তাহলে প্রথমে আমরা লিখে নিই ক্যাপিটাল বিবি, ক্যাপিটাল আর আর, ক্যাপিটাল বিবি, ক্যাপিটাল আর আর, ঠিক আছে। আচ্ছা, এখানে ক্যাপিটাল বিবি, ক্যাপিটাল আর আর কটা আছে, একটাই আছে। দেখো এখানে এই ত্রিভুজটার মধ্যে কিন্তু আর ক্যাপিটাল বিবি, ক্যাপিটাল আর আর নেই, তাহলে এখানে কি লিখবো আমরা, 1, ঠিক আছে। এরপরেরটা দেখো, এটা কিন্তু আলাদা, ক্যাপিটাল বিবি, ক্যাপিটাল আর, স্মল আর, তাহলে এই চিহ্নটাইপটা লিখে নিই আমরা, ক্যাপিটাল বিবি, ক্যাপিটাল আর, স্মল আর, ঠিক আছে, এই জিনোটাইপটা লিখলাম। আচ্ছা, এখানে দেখি এই ত্রিভুজের মধ্যে কোনো বক্সের মধ্যে এই ক্যাপিটাল বিবি, ক্যাপিটাল আর, স্মল আর আছে কিনা। আচ্ছা, এখানে দেখো এটা ক্যাপিটাল বিবি, ক্যাপিটাল আর, স্মল আর, ঠিক এর এক ঘর নিচেই, ঠিক আছে, এই যে কোনাকুনি ঘরটা রয়েছে এখানেও সেম জিনোটাইপ আছে, ক্যাপিটাল বিবি, ক্যাপিটাল আর, স্মল আর, অর্থাৎ এই দুটো কিন্তু একই জিনোটাইপ যুক্ত। তাহলে কটা পেলাম আমরা, দুটো, আর কিন্তু নেই। আচ্ছা, এরপরে এটা কি পাচ্ছি আমরা, ক্যাপিটাল বি, স্মল বিবি, ক্যাপিটাল আর আর, তাহলে এই জিনোটাইপটাও আমরা লিখে দিই, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর আর, ঠিক আছে। এক্ষেত্রে দেখো এখানে এই জিনোটাইপটা আছে, আর কোথায় আছে, ঠিক এর কোনাকুনি এই ঘরটায়, ঠিক আছে। দেখো এখানেও ক্যাপিটাল বিবি, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর আর, এখানেও ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর আর, কটা পেলাম তাহলে, দুটো পেলাম। তাহলে এখানে লিখে দিই 2। আচ্ছা, এর পরেরটা লক্ষ্য করো, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর, তাহলে লিখে নিই প্রথমে জিনোটাইপটা, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর। আচ্ছা, এই ত্রিভুজের এই যে রেখাটা গেছে, দেখো এই রেখা যে বক্সের মধ্যে দিয়ে গেছে, ঠিক আছে, এই শিশুবিন্দু থেকে এই শিশুবিন্দু পর্যন্ত এই যে রেখাটা গেছে, এই রেখা যে বক্সের মধ্যে দিয়ে গেছে, প্রত্যেকটা জিনোটাইপ এক, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর, এখানেও ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর, এখানেও ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর, আর এটা তো ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর, ঠিক আছে, একই জিনোটাইপ যুক্ত। তাহলে কটা পেলাম, 1 2 3 4, চারটা। তাহলে এখানে কি লিখবো আমরা, 4 হলো। তাহলে এখানে দেখো কালো অমসৃণ কটা উৎপাদিত হয়েছিল, 9 ভাগ উৎপাদিত হয়েছিল। এখানে যোগ করে দেখো তো 9টা পাচ্ছে কিনা, 1 2 3, 3 2 5, 5 4 9, হয়ে গেল 9 ভাগ গিনিপিগ। এরপরে আছে কি, কালো ও মসৃণ ব্রোমযুক্ত গিনিপিগ। আচ্ছা, এবার আমরা এই ব্ল্যাক কালার দিয়ে যে ত্রিভুজটা অঙ্কন করেছি শীর্ষবিন্দু দিয়ে, সেই ত্রিভুজটাকে লক্ষ্য করি, সেই কালো মসৃণ রোমযুক্ত যে গিনিপিগ আছে তাদের জিনোটাইপগুলোকে লক্ষ্য করি। আচ্ছা, প্রথমে দেখো আছে কি, ক্যাপিটাল বিবি, স্মল আর আর, এটাও কালো মসৃণ। আবার এখানে আছে ক্যাপিটাল বি, স্মল বি, স্মল আর আর, আবার এখানে আছে ক্যাপিটাল বি, স্মল বি, স্মল আর আর, অর্থাৎ এই দুটো একই জিনোটাইপ যুক্ত, কিন্তু এই কালো মসৃণটা কিন্তু এর জিনোটাইপ কিন্তু আলাদা। তাহলে এই জিনোটাইপটা আলাদা করে লিখতে হবে, দুটো জিনোটাইপ আমাদের আলাদা করে লিখতে হবে। তাহলে এখানে লিখি আমরা, প্রথমে লিখব কি, ক্যাপিটাল বিবি, স্মল আর আর, কটা পেলাম আমরা, একটা, আর কিন্তু নেই, এই দুটো কিন্তু আলাদা, ঠিক আছে, একটাই পেলাম। তাহলে এখানে লিখছি আমরা 1, ঠিক আছে, S2। আচ্ছা, এবার এখানে লক্ষ্য করো, এই দুটো বক্স লক্ষ্য করা, এই যে শীর্ষবিন্দু দিয়ে যোগ করা, এই শীর্ষবিন্দু দুটোকে যে রেখাটা যোগ করেছে সে রেখাটা যে বক্সের মধ্যে দিয়ে গেছে, এই বক্সটা আর এই বক্সটা, দেখো দুটোরই জিনোটাইপ কিন্তু সেম, ক্যাপিটাল বি, স্মল বি, স্মল আর আর, ক্যাপিটাল বি, স্মল বি, স্মল আর আর। তাহলে এখানে লিখবো ক্যাপিটাল বি, স্মল বি, স্মল আর আর, কটা পেলাম আমরা, দুটো হলো। এখানে 3 ভাগ আমরা দেখেছিলাম, কালো মসৃণ 3 ভাগ উৎপাদিত হয়েছিল, এখানে থেকে 1 আর 2 যোগ করলে কত, 3 ভাগ কালো ও মসৃণ
গিনিপিগ উৎপাদিত হয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে এই যে ডটেড লাইন দিয়ে একটা আমি ত্রিভুজ বানিয়েছিলাম, দেখো একটু সামনে থেকে, যেটা বৈশিষ্ট্য হলো সাদা ও অমসৃণ ব্রোমযুক্ত গিনিপিগ। আচ্ছা এখানে একটু জিনোটাইপগুলো লক্ষ্য করো, এখানে স্মল বিবি ক্যাপিটাল আর আর আছে, এখানে আবার স্মল বিবি ক্যাপিটাল আর স্মল আর, তার মানে এই দুটো জিনোটাইপ আলাদা, আবার এই দুটো জিনোটাইপ কিন্তু আবার সেম। ঠিক আছে, এই দুটো জিনোটাইপ কিন্তু সেম। তাহলে প্রথমে আমি এই জিনোটাইপটা লিখে নিই। আচ্ছা, স্মল বিবি ক্যাপিটাল আর কটা পাচ্ছি? একটা, তাহলে এখানে লিখবো আমরা 1:2। আচ্ছা আরেকটা সাদা অমসৃণ আছে, এই দুটোর জিনোটাইপ আবার সেম, স্মল বিবি ক্যাপিটাল আর স্মল আর, তাহলে এখানে লিখে দিই আমরা স্মল বিবি ক্যাপিটাল আর স্মল আর। কটা পাচ্ছি? 1, 2, তাহলে এখানে লিখবো আমরা 2। ঠিক আছে, আর লাস্টে দেখো একটাই বাকি আছে, এই ঘরটা, এখানে কি আছে? স্মল বিবি স্মল আর আর বিশুদ্ধ সাদা মসৃণ লোমযুক্ত গিনিপিগ। ঠিক আছে, এক ভাগে উৎপাদিত হয়েছে, তাহলে স্মল বিবি স্মল আর আর কটা পেয়েছি আমরা? একটা, তাহলে এখানে লিখে দেবো কি 1। তাহলে জিনোটাইপিক অনুপাত পেয়ে গেলাম 1:2:2:4:1:2:1:2:1। এই অনুপাতটাই আমরা দ্বিসংকরচরণে মটর গাছের পরীক্ষাতেও পেয়েছিলাম, সেম অনুপাত। ঠিক আছে, মনে রাখার সহজ উপায় বলে দিয়েছিলাম যে 1:2:4 এটা করতে গিয়ে গুলিয়ে যাবে। ঠিক আছে, তার থেকে ভালো সহজে মনে রাখো 12:24 12:12:1। আবার বলে দিচ্ছি, মনে রাখবে কী করে জিনোটাইপিক অনুপাত? 12:24 12:12:1। এইভাবে মনে রাখবে, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে, গুলিয়ে যাবে না। ঠিক আছে।